সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি টিভিএন 24 আয়োজিত নিয়মিত অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিস। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। আজকে অনুষ্ঠানটি ট্যাক্স রিলেটেড, বুঝতেই পারছেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বরাবরের মতো আমরা কথা বলবো আজকের বিষয়টা নিয়েও, এবং এই জিনিসগুলো আপনাদের কাছে তুলে ধরবো। আমি মনে করি আজকের ট্যাক্সের যে ব্যাপারটি আছে একটু ভিন্ন রকম হবে, একটু। কারণ অনেকেই মনে করে থাকেন যে ট্যাক্স সিজন মানেই শুধু রিফান্ড পাওয়া। আসলে ট্যাক্স সিজন মানেই শুধু রিফান্ড পাওয়া নয়, এটা আপনার ব্যবসা, আপনার ক্রেডিট এবং আপনার ভবিষ্যৎ সুরক্ষার বিষয়ও। প্রতি বছর অনেকেই যারা ব্যবসা করেন, ব্যবসায়ী এবং যারা সেলফ বিজনেস করেন, ওকে, স্বনিয়োজিত পেশাজীবী যারা আছেন, সময় মতো ফাইল করতে পারেন না। কেউ ভালোভাবে ফাইল করেন, আবার কেউ গুরুত্বপূর্ণ ডিডাকশন মিস করেন শুধু সঠিক ধারণার অভাবে। বিশেষ করে মার্চের 15 তারিখে পার্টনারশিপ এবং মার্চের 5 তারিখে পার্টনারশিপ এবং এস কর্পোরেশন এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেডলাইন। অন্যদিকে সি কর্পোরেশন এবং এলএলসির ফাইলিং বিষয়েও আমরা একটু আলাদা এই বিষয়ে কথা বলব। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো সঠিকভাবে ট্যাক্স ফাইল করা শুধু আইআরএসের ঝামেলা এড়ানোর জন্য নয়, এটা আপনার ব্যবসায়িক লোন, লাইন অফ ক্রেডিট, মর্টগেজ, এমনকি ইমিগ্রেশন প্রসেসও বড় ভূমিকা রাখতে পারে নয়, রাখে। আপনার ট্যাক্স রিটার্নই আপনার আর্থিক পরিচয়পত্র বহন করে এখনকার সময়ে, এবং অনেক আগে থেকে কিন্তু এখন একটু বেশি। আজ আমরা আলোচনা করব কে কখন ফাইল করবে, সময় মতো না পারলে কি করবেন, স্ক্যাজুয়াল সি কিভাবে সঠিকভাবে করবেন, এবং হোম অফিস ডিডাকশন কিভাবে নিরাপদে নেবেন। চলুন তাহলে শুরু করি। আজকের অনুষ্ঠান শুরু করার জন্য আমি আমন্ত্রণ জানিয়েছি আজকের আমাদের অতিথি গেস্ট, যিনি হচ্ছেন আব্দুল চৌধুরী, আইআরএস এনরোল এজেন্ট, এবং উনি আছেন ডাইনামিক ট্যাক্স অ্যান্ড সার্ভিসেস, অ্যাকাউন্টিং সার্ভিসের সাথে। অনেকে আছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন, তামান্না আজিজ, কামরুন নাহার খান। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আব্দুল চৌধুরী, স্বাগত জানাচ্ছি আপনাকেও। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আমরা আজকের আপনাদের সব কোয়েশ্চেন আনসার দিতে পারবো। আমি চেষ্টা করব প্রশ্নগুলো আপনার কাছে একে একে তুলে ধরার। অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু আছে, কিন্তু সবচেয়ে প্রথমে যে জিনিসটা আমি অন স্ক্রিনে দেখাতে চাই, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি আমার নজরে এসেছে, এবং আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট, আই থ্যাংক ইউ ফর ব্রিং দিস টু মাই অ্যাটেনশন। আমরা এটাকে কিছুক্ষণ পরে ফুল স্ক্রিনেও দেখব। এটি বলছে যে ট্যাক্স ফাইলিং গত বছরের তুলনায় এবছর যারা করছেন কমপক্ষে 11% বেশি পাচ্ছেন রিফান্ড। এটি একটি ব্যাপার। আবার অন্যদিকে বলছেন কিন্তু বড় সংখ্যায় ট্যাক্সের যে নাম্বার অফ ট্যাক্সেস এই ফাইলিং, এটা কমে এসেছে। তো এইটিতে আমরা যাব, কিন্তু এটির ব্যাখ্যাটা আমি আপনার কাছে শুনবো। কিন্তু এইটি ব্যাখ্যা শুনতে যাওয়ার আগে আমি আপনার কাছে একটি প্রাসঙ্গিক বিষয় তুলে ধরতে চাই, যেরকম আর পিপল গেটিং মোর রিফান্ডস। আর আসলেই কি মানুষ এবার, যেটি আমরা দেখছি অন স্ক্রিনে, সত্যি আসলে কি বেশি রিফান্ড পাচ্ছেন কিনা, নাম্বার ওয়ান। এবং এটি আমি যতদূর জানি যে আসলেই পাচ্ছেন। যদি সেটি হয়ে থাকে তাহলে কোন গ্রুপটি আসলে গেটিং দ্য মোস্ট রিফান্ড, আমি এখান থেকে শুরু করবো। এবং কেন, এবং ওয়াই আর দিস গেটিং, মানে কেন তারা এই হাই রিফান্ডে পাচ্ছেন। চলুন এখান থেকে শুরু করি আমরা, এবং সময় পেলে আমি টেকনিক্যাল টিমকে বলবো যে এটি যাতে ফুল স্ক্রিনে একবার হলে দেখায়, বা আপনি যখন কথা বলবেন আপনার পাশে যদি দেখায়। দর্শক আপনারা দেখে নিচ্ছেন এটি জিনিসটা। দিস ইজ রিয়েলি মানে অ্যাকচুয়াল পেপার দ্যাটস কামিং ফ্রম জার্নাল অফ অ্যাকাউন্টেন্সি। পরবর্তী যারা অনলাইনে দেখবেন, সোশ্যাল মিডিয়াতে, আপনি একটু দেখে নেবেন। চলুন আব্দুল চৌধুরী, আমি শুনবো আপনার কাছে। সো মেইন রিজন, এখন এখানে কয়েকটা গ্রুপ আছে, রাইট? ইউজুয়ালি ধরেন যারা লো ইনকাম কমিউনিটির আন্ডারে আছেন, আপনাদের রিফান্ড বাড়তেছে ডিউ টু ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট, রাইট? ধরেন গত বছর যদি আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশন যেটা ছিল, এই বছর স্ট্যান্ডার্ড ডিডাকশন একটু হায়ার, রাইট? তার মানে নন ট্যাক্সেবল ইনকামটা। তারপরে বিভিন্ন জাতীয় ক্রেডিট যেটা আছে, ধরেন আর্ন ইনকাম ক্রেডিট একটু বাড়ছে। ফর এক্সাম্পল দিস ইয়ার দ্য ম্যাক্সিমাম ক্রেডিট ইজ $8,046. Last year it was $7,800, right? Slight adjustments, but again এটা হলো ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট। এবং যাদের ছেলে মেয়ে আছে, আপনাদের চাইল্ড ট্যাক্স ক্রেডিট ইজ আপ বাই $200, right? So these are little refunds যারা লো ইনকাম কমিউনিটিতে আছেন, আপনাদের রিফান্ডটা বাড়াচ্ছে। নাও এই বছর obviously there is a huge tax legislation যেটা চেঞ্জ হয়েছে, যেখানে কয়েকটা গ্রুপ came out as a big winner, right? And especially যারা ওভারটাইম অনেক করেন, রাইট? এবং আপনাদের ইনকাম
$300,000 নিচে if you are married, যাদের ইনকাম 150,000 নিচে if you are married, right? আপনাদের নন ট্যাক্সেবল ওভারটাইম ইনকাম আছে almost $12,500. এবং the biggest winner in all of this are those who are in the tips industry, right? তার মানে আপনারা যারা গেমিং ইন্ডাস্ট্রিতে আছেন যেখানে আপনারা টিপস পান, রাইট? ক্যাসিনোস এবং যারা রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে আছেন যারা অলসো আপনারা যেখানে টিপস পান, আপনাদের ইনকাম অলমোস্ট $25,000 নন ট্যাক্সেবল, right? That is the biggest winner right now in my opinion. এবং সেকেন্ডলি compared to last year, অনেকে যারা সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল, স্পেশালি যারা রাইড শেয়ারে আছেন অথবা বিভিন্ন জাতীয় ব্যবসাতে আছেন, এক্সপেন্স অনেক বেড়ে গেছে, রাইট? এজ এ রেজাল্ট আপনাদের গ্রস ইনকাম যেটা আছে, তার মানে আপনাদের টোটাল ইনকাম যেটা আছে ওইখান থেকে আপনার এই বছর অনেক এক্সপেন্স ডিডাকশন হচ্ছে, যেটার কারণে আপনাদের ইনকামও কমে যাচ্ছে। এজ এ রেজাল্ট আপনাদের ট্যাক্স রিফান্ড ওর should I say even ট্যাক্স লায়াবিলিটি গত বছর চেয়ে অনেক কম, রাইট? সো দিজ আর ফিউ থিংস আমি যেটা নোটিস করছি যেটার জন্য মানুষের রিফান্ড বাড়তেছে। অ্যানাদার থিং ইজ আপনাদের রিফান্ড বাড়া মানে there is another group of people, right? অনেক মানুষ আছে প্রত্যেক বছর আপনাদের ট্যাক্স পে করা লাগে, আপনাদের একটা লায়াবিলিটি থাকে, তাই না? এই বছর অনেকের ট্যাক্স লায়াবিলিটি কিন্তু গত বছরের চেয়ে অনেক কম। সো দিজ আর ফিউ থিংস দ্যাট উই নোটিসড। ওকে, সো খুব ভালো কথা। আমি মনে করি যারা শুনছেন তারা উত্তরটি পেয়েছেন, এবং আপনারা যারা এখনো ট্যাক্স ফাইল করেনি, ইউ স্টিল হ্যাভ এ চান্স এবং ইউ হ্যাভ টাইম, অ্যান্ড দ্যাট ব্রিংস মি টু দ্য নেক্সট কোয়েশ্চেন। আব্দুল চৌধুরী, আমরা জানি যে বিজনেস ট্যাক্স ডেডলাইন সামনে চলে এসেছে, এবং আপনার কাছে আমার প্রশ্ন হলো পরিষ্কারভাবে বলুন কে বা কারা এই বিজনেসে যারা আছেন, কে বা কারা মার্চের 15 তারিখের মধ্যে ফাইল করবেন আর পরেও করতে পারেন কারা? ওকে, এখানে রাইট নাও দুইটা গ্রুপ, রাইট? এবং আপনাদের বোঝা লাগবে আপনারা কোন গ্রুপে আছেন, রাইট? যাদের এলএলসি আছে উইথ মাল্টিপল মেম্বার্স, রাইট? তার মানে আপনাদের একটা এলএলসি অথবা পার্টনারশিপ যেখানে আপনাদের 2 জন মেম্বার অথবা 2 জনের বেশি, ওকে? আপনাদের ডেডলাইন March 15th, I believe March 15th এই বছর পড়ছে উইকেন্ডে, সো March 17th is going to be the deadline, that Monday. এখন এই ডেডলাইনটা ইম্পর্টেন্ট বিকজ আপনাদের যদি এই ট্যাক্স ফাইল টাইম মতো ফাইল না করেন আপনাদের কিন্তু পেনাল্টি থাকবে, রাইট? সো দিস ইজ ওয়াই ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনারা ট্যাক্স ফাইল সঠিকভাবে টাইম মতো করবেন, এবং সঠিকভাবে যদি টাইম মতো না করা যায় তাহলে আপনারা এক্সটেনশন ফাইল করবেন। এক্সটেনশন ডাজন্ট কস্ট এনি এক্সট্রা, ডাজন্ট কস্ট এনিথিং এক্সট্রা, শুধু এক্সটেনশন ফাইল করতেছেন যেখানে আপনাকে ওরা আরো এডিশনাল 6 মান্থস সময় দিবে, রাইট? তার মানে March 15 যদি ডেডলাইন থাকে, ইউ হ্যাভ আনটিল September 15th টু গেট দিস ডান, রাইট? Important thing here is that আপনারা যারা ওনার্স, রাইট? যারা এস কর্পোরেশনের ওনার, যারা পার্টনারশিপের ওনার, আপনারা আপনাদের পার্সোনাল ট্যাক্স ফাইল ডু নট ফাইল আনটিল কর্পোরেশন এস কর্প এবং এলএলসি ট্যাক্স রিটার্ন রেডি হওয়া পর্যন্ত, বিকজ ওই দুইটা ট্যাক্স রিটার্ন থেকে আপনাদের কাছে একটা K1 যাবে, এটা একটা W2 মধ্যে বলতে পারেন, যেখানে আপনার ইনকাম আপনাদের জন্য রিপোর্ট করা হবে IRS এর কাছে। সো ইটস ক্রিটিক্যাল দ্যাট আপনারা ওই K1 সহ আপনাদের পার্সোনাল ট্যাক্স ফাইলটা ফাইল করেন। হ্যাঁ, আমার মনে হয় এটা অনেকেই মিস করে যান। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। আপনার যদি বিজনেস থেকে থাকে, মেবি ইউ আর মেকিং মানি অর মেবি ইউ আর লুজিং মানি, ডাজন্ট ম্যাটার আপনি কোনটা করতেছেন, কিন্তু আপনি কিন্তু একটা স্ক্যাজুয়াল সি পাবেন। সেটা আপনি যদি অর্থ না বানিয়ে থাকেন, অর্থাৎ ইউ ডিডন্ট মেক এনাফ মানি, কিন্তু আপনার লস হয়েছে, তাহলে কিন্তু এই লসটা আপনি ক্যারি করতে পারেন আপনার পার্সোনাল ট্যাক্স ফাইলের সময়, কিন্তু এটা আপনি পাবেন না মার্চের 15 তারিখে আগে, কারণ এটা মার্চের 15 তারিখে আপনার বিজনেস ট্যাক্সটা ফাইল হবে। কারেক্ট, আব্দুল চৌধুরী? Yeah, it's a K1. That is scheduled, but it's called K1. But yes, same concept. K1, thank you. Okay, now আমি পরবর্তী প্রশ্ন আছে পার্টনারশিপ এবং এস কর্পোরেশন নিয়ে, কিন্তু তার আগে জেনিভ হাসান একটি প্রশ্ন করেছেন, আমার মনে হয় এই প্রশ্নটি অনেকেরই থাকবে। ওনার প্রশ্ন হচ্ছে, উনি হোম কেয়ার এক্সক্লুশনের ক্ষেত্রে W2-তে ওনার ইনকাম হচ্ছে $50,000। উনি কি ইচ্ছা মতো $25,000 এক্সক্লুশন এবং $25,000 ট্যাক্সেবল হিসাবে দেখাতে পারবেন কিনা? ওটা কি হোম কেয়ার এক্সক্লুশন বলছেন আপনি? ইয়া, হোম কেয়ার এক্সক্লুশন। Okay, so home care exclusion is something else. Let's quickly run back and describe this real quick, right? Home care আপনাদের যারা একজন ফ্যামিলি মেম্বারকে টেক কেয়ার করতেছেন অথবা বাইরে কাউকে টেক কেয়ার করতেছেন, এবং ওইখান থেকে যে ইনকামটা আসবে ওইটা নন ট্যাক্সেবল ডিপেন্ডিং অন পেশেন্ট কোথায় থাকতেছেন, ওকে? সো আপনি যদি একজনকে টেক কেয়ার করেন যিনি আপনার বাসায় থাকেন, উনার পার্মানেন্ট রেসিডেন্ট ইজ ইন ইয়ার হোম, ওইটা ট্যাক্সেবল না। সো এখন উনার ক্ষেত্রে উনি বলছেন উনার ইনকাম $50,000। আই এম অ্যাসুমিং হোম কেয়ারের ইনকাম
$25,000 এবং বাকি ইনকাম from another job is $25,000. নো উনি বলছেন যে হোম কেয়ার এক্সক্লুশনের ক্ষেত্রে হোম কেয়ারে ডাব্লিউটিতে তার ইনকাম হয়েছে $50,000। ওকে ওকে ভেরি গুড। এখন আপনি যাকে টেক কেয়ার করতেছেন উনি যদি আপনার বাসায় থেকে থাকেন তাহলে আপনার পুরো $50,000 ইজ গোনা বি এক্সক্লুডেবল। তার মানে ওইটাতে আপনার ট্যাক্স দেওয়া লাগবে না, ওইটা আপনার ট্যাক্স ফাইলে রিপোর্ট করবেন, বাট ইউর গোনা এক্সক্লুড ইট ফর IRS ইনস্ট্রাকশনস 2014-7। হ্যাঁ, কিন্তু ওনার প্রশ্নটা এরকম না। ওনার প্রশ্ন হচ্ছে আমি জানি এটা উনি ওনার প্রশ্ন শুনে আমার মনে হলো এটা উনি জানেন। ওনার প্রশ্নটা হচ্ছে এই 50,000 আমি জানি এক্সক্লুশন আমি করতে পারবো, কিন্তু আমি কি এটা করতে পারি কিনা 25,000 এক্সক্লুশন করলাম আর 25,000 ট্যাক্সেবল ইনকাম দেখালাম? নো, নট নেসেসারিলি। নো, ইউ ক্যানট। ডিপেন্ডস অন পার পেশেন্ট। এটা যদি একটা পেশেন্ট হয়ে থাকে 50,000, ইউ হ্যাভ টু টেক দ্য হোল ডিডাকশন। ওকে, এখন ওই 50,000 যদি 2 পেশেন্ট হয়ে থাকে তাইলে আপনার অপশন আছে which patient you do not want to include. মেক সেন্স? এখানে মনে হইতে পারে যে একটা পেশেন্ট আপনার বাসায়, আরেকজন পেশেন্ট আপনার বাসার বাইরে। সো আপনি যদি ব্রেকডাউন থাকে, the patient that's living in your home you exclude, the other one you leave. রাইট রাইট। এবং দুইটা পেশেন্ট যদি আপনার বাসায়ও থেকে থাকেন, you still have the option to exclude one. রাইট। সো জেনিফ হাসান, আপনার প্রশ্নের উত্তরটা আপনি পেয়েছেন। যদি একজনেই করে থাকেন আপনি এবং ওই একজনের করার মাধ্যমে আপনি $50,000 আর্ন করেছেন W2-তে, ইউ ডোন্ট হ্যাভ এ চয়েস, আপনাকে পুরোটা এক্সক্লুশন নিতে হবে। কিন্তু আপনি যদি দুজনকে করে থাকেন, একই বাসায় আছেন, তখন ইউ হ্যাভ এ চয়েস, আপনি একজনকে এক্সক্লুড করতে পারেন, একজনকে ইনক্লুড করতে পারেন ট্যাক্সেবল ইনকাম হিসেবে। সো আমি আশা করি আপনার উত্তরটি পেয়েছেন। চলুন আমরা পরবর্তী যে প্রশ্নটি আছে বিজনেস রিলেটেড সেটাতে চলে যাই। পার্টনারশিপ এবং এস কর্পোরেশনের জন্য মার্চের 15 তারিখ কেন এত গুরুত্বপূর্ণ? এটি মিস করলে কি ধরনের জরিমানা হতে পারে? আপনি এক্সটেনশনের কথা অলরেডি বলেছেন, আমাদেরকে একটু বুঝিয়ে বলুন। হ্যাঁ, সো আপনি যদি এইটা যদি মিস করেন, আই বিলিভ দ্য পেনাল্টি ইজ $250 পার মান্থ পার পার্টনার, রাইট? তার মানে এটা অনেক স্টিপ পেনাল্টি হইতে পারে, রাইট? সো এখন আপনাদের সিচুয়েশনে কয়েকটা জিনিস ধরেন, আপনি সময় নাই, ফাইল অ্যান এক্সটেনশন, দ্যাটস ফাইন। এখন এমন হইতে পারে 1 month later আমরা আবার টিভিএনে কনভারসেশন করতেছি এবং another person called in and he said আপনার এক্সটেনশন আপনারা সঠিকভাবে নিতে পারেন না, ইউর রানিং লেট। IRS আপনাদের ক্ষেত্রে they provide a first time penalty waiver, right? সো এমন হইতে পারে যে আপনি লাস্ট ইয়ার আপনি একটা পেনাল্টি পাইছেন ফর লেট ফাইলিং, যদি এটা প্রথমবার হয়ে থাকে আপনার জন্য they could waive it, আপনি যদি ওদের কাছে রিকোয়েস্ট করেন as a first time abatement. Also another situation হতে পারে যে আপনি বর্তমানে there's either a death in the family অথবা আপনার ইলনেস আছে অথবা কোনো কারণে আপনার because of reasonable cause outside of a controllable situation, ওই ক্ষেত্রে অনেক সময় আপনাদেরকে IRS পেনাল্টিটা মাফ করতে পারে, but don't wait on that, file an extension. It does not take long to file an extension. আমি এনকারেজ করি যে যারা আছেন, টেক অ্যান এক্সটেনশন, ইউ নিড টাইম, টেক অ্যান এক্সটেনশন। তড়িঘড়ি করে ভুল ফাইলিং করাচ্ছে এক্সটেনশন নিয়ে করাটা মানে অত্যন্ত বুদ্ধিমানের কাজ। ওকে, চলুন তাহলে পরবর্তী প্রশ্ন যেটি আছে সেটিতে যাব। সি কর্পোরেশন, সি কর্পোরেশনের ফাইলিংয়ের নিয়মটি কি, কেন এটি আলাদা এবং তাদের যে ডেডলাইন আছে এবং তাদের যে রেসপন্সিবিলিটি এটি কিভাবে আলাদা হয়? সি কর্পোরেশন ডেডলাইন হলে গিয়া এপ্রিলের 15 তারিখে। তার মানে আপনাদের ইন্ডিভিজুয়াল ফাইলিং এর যে ডেডলাইন, সি কর্পোরেশন ফাইলিং এরও সেম ডেডলাইন। রিয়েল কুইক, এস কর্প এবং LLC এইটার ডেডলাইন 1 মাসে আগে কেন? দ্য রিজন ফর দ্যাট ইজ দ্যাট বিকজ ওইখান থেকে একটা K1 আসতেছে যেটা আপনার ট্যাক্স ফাইল করতে লাগবে, রাইট? এখন এমন হইতে পারে যে আপনি একটা এস কর্পোরেশনের মালিক, আপনার এখানে 10 জন পার্টনার আছে। এখন আপনি যদি ওদেরকে K1 পাঠান এপ্রিলের 14 তারিখে, হি ইজ নট গোনা বি এবল টু গেট হিজ ট্যাক্স রিটার্ন ডান, রাইট? সো দিস ইজ ওয়াই দ্য ডেডলাইন ফর এস কর্প এন্ড LLC ইজ আর্লিয়ার। সি কর্পোরেশন থেকে আপনাদের পার্সোনাল ট্যাক্স রিটার্ন কোনো এফেক্ট হবে না in most cases unless you're giving dividend, but ওইটা separate conversation, we could talk about that another day. সি কর্পোরেশনের ডেডলাইন থাকবে এপ্রিলের 15 তারিখে। Now real quick, আমাদের একটা কমন জিনিস যেটা হয় যে অনেক LLC আছে, এস কর্প আছে অথবা সি কর্প আছে যেখানে কোনো অ্যাক্টিভিটি নাই, রাইট? ওরা একটা কর্পোরেশন বানাইছিলেন, LLC বানাইছিলেন, বাট ওইটা দিয়ে ওরা কোনো ব্যবসা করেন নাই। ওকে, সো রিমেম্বার দিস, যদি আপনি এস কর্পোরেশন ক্রিয়েট করে থাকেন আপনাদের মাস্ট ট্যাক্স ফাইল করা লাগবে ইভেন ইফ ইটস এ 0 এভরি ইয়ার। সি কর্পোরেশন সেম থিং, মাস্ট ট্যাক্স ফাইল করা লাগবে এভরি ইয়ার। যদি LLC থাকে উইথ মাল্টিপল মেম্বার্স এবং আপনাদের কোনো অ্যাক্টিভিটি হয় নাই, তার মানে আপনি LLCটা বানাইছেন, ওই LLC দিয়ে আপনি কোনো কিছু করেন নাই, ওই ক্ষেত্রে আপনাদের ফাইলিং রিকোয়ারমেন্ট নাই, দ্যাট মিনস আপনাদের ফাইল করা লাগবে না। এবং যাদের সিঙ্গল মেম্বার LLC
তার মানে আপনাদের এলএলসি আছে এবং আপনি অনলি ওনার, ইউ আর দ্য অনলি ওনার, এজ এ রেজাল্ট ইজ কল সিঙ্গল মেম্বার এলএলসি। আপনাদের ফাইলিং ডেডলাইন আপনার পার্সোনাল ট্যাক্স ফাইলিং এর সাথে, যেখানে আপনার ওই বিজনেসের অ্যাক্টিভিটি রিপোর্ট করা হবে আপনার স্কেডিউল সি, রাইট, ওইটার আন্ডারে। সো ওই ক্ষেত্রে আপনারা তখন ওই ট্যাক্স ফাইলিংটা করবেন। ওকে, সো এগেন না আমি আসছি, কারণ এলএলসি নিয়ে আমার কিছু প্রশ্ন আছে, কারণ এলএলসি নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তির ব্যাপার আছে, এবং এলএলসি মাল্টি পার্টনার হতে পারে, সিঙ্গেল পার্টনার হতে পারে। আমি এই ব্যাপারটাতে একটু বিস্তারিত জানবো আপনার কাছে। কিন্তু এই যে আমরা অনুষ্ঠানটি করছি, আজকের অনুষ্ঠানটি আপনারা বুঝতে পারছেন, আমরা এস কর্পোরেশন, সি কর্পোরেশন, এলএলসি, পার্টনারশিপ, মানে প্রোপ্রাইটারি, এগুলো সব নিয়ে আলোচনা করছি। তার কারণ হচ্ছে আমাদের কমিউনিটির একটি বড় অংশ আছে যারা ব্যবসা করছেন, তাদের কোনো না কোনো এস কর্পোরেশন আছে, সি কর্পোরেশন আছে, অথবা এলএলসি আছে, যারা উবার করেন, যারা ফুড ভেন্ডার আছেন, যারা রেস্টুরেন্ট ব্যবসায় আছেন, ক্লোদিং ব্যবসায় আছেন, বা অনলাইনে ব্যবসায় আছেন, বা কাপড়ের বিজনেস আছে আপনাদের, মানে রেডিমেড গার্মেন্টসের। আপনারা কোনো না কোনোভাবে কোনো না কোনো কর্পোরেশনের সাথে জড়িত। আজকের অনুষ্ঠানটি কিন্তু আপনাদের জন্য বিশেষভাবে প্রযোজ্য, স্পেশালি যারা উবার করে থাকেন, উবার বা যারা উবার ইট করে থাকেন, উবার করে থাকেন, ইনস্টাকার্ট করে থাকেন, তাদের জন্য খুব বেশি প্রযোজ্য। এই প্রসঙ্গে আমি বলে রাখতে চাই, সুমন হোসেন একটি প্রশ্ন করেছেন, আমার মনে হয় আমি প্রশ্নটা জিজ্ঞেস করে নেওয়া ভালো এখনই। আব্দুল জোদের, আপনার কাছে সুমন হোসেন প্রশ্ন করেছেন, যারা উবার ড্রাইভিং করেন তাদের কেন 1099 তাদেরকে 1099 কত পার্সেন্ট ট্যাক্স ফাইল দেখাতে হয়? ওনার প্রশ্নটা আপনি বুঝতে পেরেছেন অবশ্যই, কিন্তু প্রশ্নটি একটু যদি আপনি বুঝিয়ে বলেন যে আসলে 1099টা কেন পান তারা, এবং এটির কত পার্সেন্ট ট্যাক্স ফাইল দেখাতে হবে। আসলে এটি প্রশ্ন নয়, প্রশ্নটি কিভাবে তারা সঠিকভাবে করবেন সেটি আমি শুনবো আপনার কাছে। ওকে, সো রুল নাম্বার 1, আপনি যখন কাজ করতেছেন, একটা কোম্পানি আপনাকে 1099 দোক অথবা না দোক, ডাজ নট ম্যাটার, আপনারা ইনকামটা রিপোর্ট করবেন, রাইট, সো দ্যাট ইউর কমপ্লায়েন্ট। ওকে, সো আপনারা যারা রাইড শেয়ারে আছেন, উবার, লিফট, ওরা আপনাকে দুইটা 1099 দেয়। ওকে, প্রথম 1099 দেয় যেখানে আপনাদের রাইড শেয়ারের জন্য ট্রিপস আপনারা পয়সাটা কালেকশন করছেন, ঠিক আছে, ওইটার জন্য ওরা আপনাকে 1099K দেয়। ধরেন আপনার টোটাল গ্রস ইনকাম হয়েছে 100,000, এবং উবারের কমিশন ওরা ইউজুয়ালি নেয় 35% ইন মোস্ট কেসেস, রাইট, কিন্তু 1099 যেটা আপনাকে দেওয়া হবে ওইখানে $100,000 পুরোটা রিপোর্ট করা হবে। ওকে, সেকেন্ডলি আপনাদের অনেক সময় রিফারেল বোনাস থাকে, যেখানে ওরা আপনাকে আরেকটা 1099 দিবে যদি আপনার ইনকাম রিফারেল বোনাস $600 উপরে হয়। ওকে, আপনাদের ক্ষেত্রে অল অফ দোজ ডাজ নট ম্যাটার, বিকজ আপনি যদি শুধু 1099 নিয়ে ফাইল করেন, ইউ ডোন্ট হ্যাভ দ্য ফুল ইনফরমেশন। আপনাদের ট্যাক্স ফাইল করা লাগবে ট্যাক্স অ্যানুয়াল সামারি থেকে, রাইট, তার মানে আপনাদের উবার, লিফট যেখানে থাকে ওইখানে আরেকটা ডকুমেন্ট থাকবে যেখানে লেখা থাকবে আপনার গ্রস ইনকাম কত, কমিশন কত, এবং অন্যান্য টোলস এবং টিপস, হোয়াটএভার দ্য কেসেস, ওই এক্সপেন্সগুলো থাকবে, ঠিক আছে। ওই এক্সপেন্সগুলো কভার করার পরে আপনাদের অন্যান্য এক্সপেন্স যেটা থাকবে, ইন্স্যুরেন্স, আপনার যদি গাড়ি যদি ফাইন্যান্সে থেকে থাকে তখন ইন্টারেস্ট, আপনাদের রিপেয়ার্স থাকবে, সাপ্লাইস থাকবে, গ্যাস, এবং কয়েকটা রেজিস্ট্রেশন এবং ইন্সপেকশন ফিজ ইন মোস্ট কেসেস, প্লাস আপনারা যখন সেলফোন, টেলিফোন ইউজ করে থাকেন, এবং কার ওয়াশ, রাইট, দিজ আর জাস্ট কুইক সামারি আই এম মেনশনিং। এখন ওই এক্সপেন্সগুলো আপনারা সঠিকভাবে নেবেন। এখন অনেক ক্ষেত্রে আপনাদের দুইজন ড্রাইভার, লেটস সে देयर ইনকাম ইজ দ্য সেম, কিন্তু ওদের এক্সপেন্সটা ডিফারেন্ট হইতে পারে, বিকজ নাম্বার 1, একজনের গাড়ি এসইউভি হইতে পারে যেখানে গ্যাস বেশি নেই, আরেকজনের ইলেকট্রিক থাকতে পারে, অথবা একজনের গাড়ি নতুন, আরেকজনের গাড়ি পুরনো। ওকে, এখন একজনের গাড়ি যদি নতুন হয়, ধরেন ওরা যদি এই বছর গাড়িটা কিনে থাকেন, ধরেন $100,000 গাড়িটা কিনা হয়েছে, তখন আইআরএস আপনাকে একটা ডিপ্রিসিয়েশন এক্সপেন্স দেয়। তার মানে ওই যে গাড়িটা যে আপনারা কিনছেন $100,000, ওইটা আপনি 5 বছরে ডিডাকশন নেবেন। ওকে, সো ইন মোস্ট কেসেস প্রথম বছরে আপনি অলমোস্ট, এই বছর যদি থাকেন আই বিলিভ অলমোস্ট $24,000 ডিডাকশন আপনি একসাথে নিতে পারবেন, নেক্সট ইয়ার সো অ্যান্ড সো ফোর্থ, রাইট। এটা একটা ওয়াটারফলের মতো, যেখানে আপনার ফার্স্ট 2 ইয়ার্স আপনার এক্সপেন্সগুলো বেশি থাকবে কম্পেয়ার টু দ্য সেকেন্ড পার্সন, যেখানে উনি এখন উনার গাড়িটা 3 নম্বর বছরে আছে, উনার ডিপ্রিসিয়েশন এক্সপেন্সটা কম, রাইট। সো সবার সিচুয়েশন ডিফারেন্ট, বাট এক্সপেন্স ক্যাটাগরিগুলো মোটামুটি সেম। ওয়ান থিং আমি যেটা দেখি যে কমন মিস্টেক স্পেশালি অ্যাকাউন্টেন্টের মাধ্যমে হয়, যারা মাইলেজ এবং অ্যাকচুয়াল এক্সপেন্স আপনারা একসাথে নেন,
হোয়াট ইজ মাইলেজ? মাইলেজ বেসিক্যালি বলা হয়েছে যে আইআরএস বলছে তুমি যদি এক মাইল তুমি যদি গাড়ি চালাও 70 সেন্টস ডিডাকশন দেওয়া হবে উইদাউট এনি রেকর্ড কিপিং। দ্যাট মিনস আপনার গাড়ির যদি মাইলেজ যদি এই বছর $100,000 100,000 miles চালানো হয়েছে, ইউ গেট an automatic $70,000 ডিডাকশন as long as you could show proof that আপনার মিটারে $100,000 প্রুফ হয়েছে, ড্রাইভিং করা হয়েছে উবার এবং লিফটের পারপাসে। এখন আপনি যদি মাইলেজ নেন, that means you cannot take the actual expense which is repairs, depreciation এবং gas, right? Because now you're double dipping. This is one of the most common mistake that আমরা সবাই aware থাকা উচিত, because mileage এবং depreciation expense যখন নেওয়া হচ্ছে, that means you overstated your expenses. That means your tax return is totally incorrect. It's a very rookie mistake, and আপনাদের যদি অডিটে পড়ে, it's going to be a huge liability, right? So this is one of the things everybody should remember. এবং অডিটে পড়বেন, especially এখন IRS অত্যন্ত sophisticated in terms of with their software and the checks and balances. কাজেই অডিটে ডেফিনেটলি পড়বেন এবং ডাবল ডিপিং কথাটা মনে রাখবেন। এবং এটা এই ভুলটা আব্দুল চৌধুরী সঠিকভাবে বলেছেন, আপনি আমি করি না, কারণ আমরা অ্যাকাউন্টেন্ট না। যিনি অ্যাকাউন্টেন্ট তারা এই ধরনের ভুলটা করে থাকেন অনেক সময়। জেনিভ হাসানের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানিয়েছেন জেনিভ হাসান, কিন্তু উনি একটি প্রশ্ন করেছেন, ইটস কাইন্ড অফ ট্যাক্স রিলেটেড বাট আমি আপনাকে প্রশ্নটা তুলে ধরবো। উনি আমাকে ধন্যবাদ জানিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে এই অনুষ্ঠানগুলি করি আপনাদের জন্য, এটি অনেকের জন্য প্রযোজ্য হবে এই প্রশ্নটি। ওনার প্রশ্নটা হলো, যাদের একমাত্র ইনকাম হোম কেয়ার থেকে আসে তারা যদি পুরোটাই ইনকাম ট্যাক্স এক্সক্লুড করে দেন, তখন রিফান্ড কমে যায়, এটি একটি প্রশ্ন। আর প্রবলেম হলো তাদের অ্যাডজাস্টেড গ্রোস ইনকাম 0 হয়ে যাবার কারণে তারা অনেক কিছুতেই ইনএলিজিবল হয়ে যান। সো ইউ আর গোনা এক্সপ্লেইন দ্যাট। যেমন কাউকে স্পন্সর করা, এক্ষেত্রে কি করা যাবে? That's his question. Unar statement fully correct na. Some of it is correct, some of it is incorrect, right? Okay, let's clarify. Yeah, sponsorship, I agree. Eta incorrect. আপনি যদি কাউকে স্পন্সর করতে চাচ্ছেন এবং আপনি যদি এক্সক্লুশন নেন, তাইলে ওরা অ্যাডজাস্টেড গ্রোস ইনকাম নেবে, আপনার স্পন্সরশিপ হবে না। ওকে, সলিউশন হলে গিয়ে এই ক্ষেত্রে আপনারা রেগুলারভাবে ট্যাক্স ফাইল করবেন, স্পন্সরশিপের জন্য অ্যাপ্লাই করবেন, দেন স্পন্সরশিপ ক্লিয়ার হওয়ার পরে আপনি অ্যামেন্ডমেন্ট করতে পারেন। Okay, I think that one is clear because it's allowed. It's clean. Yeah, right? I think so. We are venturing issue, right? Towards the immigration rules. But anyway, keep going. Yeah, but it's clean. It's just that immigration or their system to or ঠিক মতো বুঝতেছে না, right? Correct. They're just taking a number from. Okay, all right, that's clear. আপনি যদি বাড়ি কিনতে চান, exclusion is not a problem, right? আপনার mortgage lender কে শুধু explain করা লাগবে what it is and they will be fine. এখন আপনার ক্ষেত্রে আপনি যেখানে বলছেন যে আপনার রিফান্ড কমে যাচ্ছে, রাইট? I don't want to get into details here. If you go to the right accountant, your refund is not going to go down. Actually, it should go up. It should go up, exactly. Because, আমি আনসার দিয়ে দেই, the home care exclusion is excludable for income tax purposes, but includable for EIC income purposes. ঠিক আছে? As a result, আপনার রিফান্ড এটা কমবে না. If you go to the right places, your refund will be actually higher. ওকে, আরেকটি প্রশ্ন খুব দ্রুত, তারপর আমি এলএলসিতে যাব। আরেকটি প্রশ্ন হচ্ছে যে ওনার প্রশ্ন হচ্ছে 1099 এ কত % ট্যাক্স দিতে হয় ফেডারেল এবং কত % স্টেট? ওকে, I think the question here is যারা 1099 এ কাজ করেন এবং আপনার যে নেট ইনকাম থাকে ওইখানে একটা সোশ্যাল সিকিউরিটি এবং মেডিকেয়ার ট্যাক্স দেওয়া লাগে, যেটা 15.3%. If you want to use exact math, it's 92% of net income multiplied by 15.3%. To make it clear, যারা W2 তে কাজ করেন আপনাদের পকেট থেকে ওরা সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স এবং মেডিকেয়ার ট্যাক্স কেটে থাকে, যেটা 7.5%. Let's say সোশ্যাল সিকিউরিটি হলে 6.2%, মেডিকেয়ার ট্যাক্স is 1.45%. ওকে, আপনার পকেট থেকে ওটা ওরা নিল, দেন আপনার যে এমপ্লয়ার আছে ওরা সেম অ্যামাউন্ট ম্যাচ করে এবং IRS কে পয়সাটা দেওয়া হয়। ওকে, তার মানে $100 আপনি দিবেন $60, আপনার এমপ্লয়ার দিবেন $60. ওকে, that's $14 and change, right? Okay, আপনি যখন সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল তখন আপনি এমপ্লয়ি এবং আপনি এমপ্লয়ার, তাই না? তখন আপনার পকেট থেকে আপনার সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স, মেডিকেয়ার ট্যাক্স দেওয়া লাগতেছে এবং এমপ্লয়ারের পোর্শন যেটা ওইটা আপনারও দেওয়া লাগতেছে, তাই না?
As a result, you are paying social security tax, which adds up to about 15.3% before income tax. That means, আপনার যদি $100,000 net income, before income tax kicks in, $15,300 is going to be your social security Medicare tax. Real quick planning strategy. If you convert to an S corp, তখন কিন্তু ওই social security Medicare tax 15.3% এটা থাকবে না. It gets eliminated. But the catch here is that আপনার একটা W2 issue করা লাগবে আপনার নামে. তখন আপনার $100,000 আপনার self-employment tax না দিয়ে, you could actually control how much self-employment tax you want to pay in. তখন আপনার W2 আপনি $50,000 issue করতে পারেন অথবা whatever the reasonable salary is. Right? Again, it's a complicated subject right now because of the time constraint, but keep that in mind. আপনাদের যাদের LLC আছে, যারা self-employed individual আছেন, আপনাদের self-employment tax আছে, এবং to avoid that, there is another strategy you can implement. Okay, since you brought me back into LLC discussion once again, এবং S corporation, এই জন্য আমি অনেককে বলি, আব্দুল চৌধুরীর কাছেও আপনারা অনেক সময় শুনেছেন যে ট্যাক্সটা বছর শেষে আসলেই তড়িঘড়ি করে ট্যাক্স ফাইল করতে হবে, কিন্তু বছরের শুরুতেই যদি আমরা ট্যাক্স প্ল্যানিংটা করি তাহলে আসলে ইট ওয়ার্কস আউট রিয়েলি ওয়ান্ডারফুল। এনিওয়ে, স্পেশালি আপনার যদি প্ল্যান থাকে স্পন্সরশিপ, আপনার প্ল্যান থাকে ব্যবসা করার, আপনার প্ল্যান থাকে লোন নেওয়ার, আপনার ব্যবসা বাড়ি কেনার, ইউ শুড রিয়েলি প্ল্যান ইট, স্ট্র্যাটেজাইজ ইট। ওকে, এলএলসির কথা বলছিলেন, এলএলসি নিয়ে অনেক বিভ্রান্তি আছে। এলএলসিতে তো কখন ট্যাক্স রিটার্ন ফাইল করবে, এবং এটা কি আসলে এই ট্যাক্স রিটার্ন কি তাদের আসলে এই এলএলসি স্ট্রাকচারের উপর নির্ভর করে? খুব দ্রুত আমি অন্য প্রশ্নে যাবো এরপরেই। LLC যাদের আছে, it is the structure. LLC is the structure. আপনার LLC ট্যাক্স ফাইল সবসময় করা লাগবে। যদি কোনো অ্যাক্টিভিটি না থাকে, তার মানে LLC didn't do anything, you don't need to file a tax return. LLC দের যে ইনকাম এক্সপেন্স আছে, ওইটা স্প্লিট হবে ডিপেন্ডিং অন দ্য মেম্বার ওনারশিপ পার্সেন্টেজ। ওকে, সো লেটস, আপনি হালকা করে বলেছেন, কিন্তু আমি আরেকবার একটু আপনার কাছে প্রশ্নটি নিয়ে আসি। সেটি হচ্ছে, কেউ যদি সময় মতো ফাইল করতে না পারেন, ইট কুড বি এস কর্পোরেশন, এলএলসির কথা আপনি বলেছেন, খুব ভালো মতোই বলেছেন, তাহলে এক্সটেনশন নেওয়ার সঠিক পদ্ধতিটি যদি একটু বলে দেন, এবং এক্সটেনশন কি শুধু ফাইলিং এর জন্য নাকি পেমেন্টের জন্যও এক্সটেনশন নেওয়া যায়, বাড়ানো যায়? ওকে, এস কর্প এবং এলএলসি এটাকে বলে পাস থ্রু এন্টিটি। তার মানে আপনার ফেডারেল ট্যাক্স থাকবে না, ইন মোস্ট কেসেস স্টেট ট্যাক্স থাকবে না। ওকে, আপনি শুধু এক্সটেনশন করতেছেন টু টাইম টু ফাইল। There is no payment or anything is going to be due. Form is easy. I 7004. You talk to your accountant, they could get the extension done within minutes. There will be no payment due because again it's a pass through entity. আপনি পার্সোনালি ট্যাক্স দিচ্ছেন, ওই কারণে এস কর্প এবং এলএলসি কোনো ট্যাক্স দিবে না। ওকে, এখন আমরা কিছুক্ষণ আগে আপনার কাছে বেশ কিছু ব্যাপারে শুনেছি 1099 আমি মনে হয় বেশ ভালো মতো আপনি বলেছেন। যারা দেখবেন পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে, প্লিজ একটু থামিয়ে রিওয়াইন্ড করে দেখে নেবেন, কারণ একটু বোঝার ব্যাপার আছে। তারপর আরেকটি প্রশ্ন থেকে যায়, যেটি হচ্ছে যারা 1099 ইনকাম করেন বা পান, 1099 পান, হ্যাঁ, সেলফ এমপ্লয়েড যেরকম অনেকে আছেন, তাদের কি সবসময় ট্যাক্স ফাইল করতে হবে? এবং এটি একটি প্রশ্ন। সেটি হচ্ছে, আরেকটি হচ্ছে, কত আয় করলে ট্যাক্স ফাইলটি বাধ্যতামূলক? এই দুইটি ব্যাপারে অনেকের প্রশ্ন থাকে, আমি চাই আপনি খুব পরিষ্কার করে জিনিসটা আমাদেরকে বলেন। কেউ যদি 1099 ইস্যু করে থাকে আপনার নামে এবং আপনার ইনকাম যদি $400 উপরে হয়, দ্যাট মিনস ইউ আর গোইং টু বি সাবজেক্ট টু সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স। একজন মানুষ আপনাকে 1099 ইস্যু করবে যদি আপনার ইনকাম $600 উপরে হয়ে থাকে। ওকে, এগেন, আপনাকে কেউ 1099 ইস্যু করুক অথবা না করুক, ইট ডাজ নট ম্যাটার, ইউ শুড ফাইল ইউর ট্যাক্সেস ইফ ইটস মোর দেন $600, রাইট? কারো যদি W2 থাকে এবং আপনার ইনকাম যদি স্ট্যান্ডার্ড ডিডাকশনের নিচে হয়, আপনার কোনো ফাইলিং রিকোয়ারমেন্ট নাই। দিস ইয়ার ফর এক্সাম্পল, যারা সিঙ্গেল, আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশন ইজ $15,000। তার মানে আপনি যদি ট্যাক্স ফাইল করেন, মোস্ট লাইকলি আপনার কোনো ট্যাক্স থাকবে না, স্টেট ট্যাক্স থাকতে পারে। সো দ্যাট ডাজন্ট মিন আপনার ফাইল করা উচিত না, বিকজ আপনি অন্যান্য ক্রেডিট পাইতে পারেন এবং আপনি যে ট্যাক্সটা পে করতেছেন, ফেডারেল ট্যাক্স, ওইটা আপনারা ফেরত পাবেন। ওকে, সো এজ এ রিজাল্ট দ্য আনসার হিয়ার ইজ সবার সিচুয়েশন একটু ডিফারেন্ট, এবং আপনার ট্যাক্স ফাইলিং রিকোয়ারমেন্ট নাই যদি আপনার কোনো ট্যাক্স ডিউ নাই। That doesn't mean you should not file. You should still file to get your refund. Right. Okay, but also state is different. For example, New York State, আপনার যদি ইনকাম $4,000 উপরে হয়, তাহলে আপনার ট্যাক্স ডিউ থাকতে পারে, তাই না? So that means you have to file state. To file state, you need to file your federal. So to answer your question, the way I would go about it is, আপনি দেখবেন আপনার স্টেট কোন স্টেটে আছেন এবং আপনার স্টেটের ইনকাম রিকোয়ারমেন্ট কি, এবং based on that you file. Yeah, and the rule of thumb is this: $600 যদি কেউ পেয়ে থাকেন আপনি, you must file. 1099 you must file. That's the threshold. So 1099 600 and up, you must. Low, you don't have to, but you should.
আমি মনে করি ইউ শুড ফাইল ট্যাক্স রিগার্ডলেস। ওকে, স্কেজুয়াল সি এর কথা আপনি বলছিলেন। স্কেজুয়াল সি ফাইল করার সময় অনেক স্মল বিজনেস আছেন যারা সবচেয়ে বেশি অনেক ভুল করে থাকেন। সবচেয়ে বেশি কোন ভুলগুলো করে থাকেন এবং কিভাবে ওনারা ঠিক করবেন যে এই আসলে ফাইলটি সঠিক হয়েছে, ভুলগুলো হচ্ছে না, প্লিজ? Very common mistake is মানুষ স্টার্টআপ এক্সপেন্স ফার্স্ট ইয়ারে নিয়ে যায়, রাইট? IRS রুল ইজ আপনি যখন একটা বিজনেস স্টার্ট করছেন এবং বিজনেস স্টার্টের সময় কিন্তু অনেক এক্সপেন্স ইনকার করা হয়, ঠিক আছে? কিন্তু আনটিল ইউর বিজনেস হ্যাজ লঞ্চড, তার মানে আনটিল ইউর বিজনেস ইজ রেডি ওয়ার আপনার বিজনেসটা ইনকাম রিসিভ করতে পারবে, বিজনেসটা ফুলি রানিং এবং ইনকাম জেনারেট হয়েছে, আনটিল দেন আপনি স্টার্টআপ এক্সপেন্সগুলো নিতে পারবেন না। That means, let's say I opened a restaurant এবং আমি $30,000 স্পেন্ড করছি in buying equipment, setting up the renovation and everything, কিন্তু ব্যবসা শুরু হয় নাই, I cannot take any of these expenses. This is one of the most common mistake মানুষগুলো, কিন্তু সবাই এক্সপেন্সগুলো আমরা সাথে সাথে নিয়ে নেই। So keep that in mind. Secondly, আমরা একটু আগে অলরেডি ডিসকাশন করছি মাইলেজ ভার্সেস অ্যাকচুয়াল এক্সপেন্সেস অন কার, এটা another very common mistakes. And number 3, lastly, অনেক সময় আমরা ভুলবশত এক্সপেন্স নিয়ে থাকি যেটা আসলে আমাদের নাই, কিন্তু আসলে যেটা আছে ওইটা আমরা ইগনোর করতেছি, ঠিক আছে? So what that basically means is people are taking a whole bunch of repairs expense for somebody that is providing IT service at home, কিন্তু উনি হোম অফিস এক্সপেন্স নিচ্ছে না। It does not make sense. একজন মানুষ যদি বাসায় কাজ করে থাকে, what kind of repairs does he have on a car, right? It's a remote work, but because আপনি বাসা থেকে কাজ করতেছেন, you can take home office deductions for the rent that you are paying, for the utilities that you're spending, plus আপনার যদি বাড়ি থেকে থাকে, still you could take various mortgage interest expense and whatnot, right? Especially যারা এস কর্পোরেশন আছেন, আপনারা কিন্তু চাইলে এস কর্পোরেশন এবং আপনার মাধ্যমে লিজ এগ্রিমেন্ট করতে পারেন, যেখানে আপনি রেন্ট পিক আপ করতেছেন আপনার নামে এবং রেন্ট এক্সপেন্স পিক আপ করতেছেন ফ্রম দ্য এস কর্প সাইড। দেয়ার ইজ আ স্ট্র্যাটেজি দেয়ার অ্যাজ ওয়েল, রাইট? So these are few things that you should keep in mind, এবং আপনারা যদি আগে থেকে যদি স্ট্র্যাটেজি করেন, there is a lot of way to save money. ওকে, যেহেতু আপনি হোম অফিসের কথা নিয়ে আসছেন, এই হোম অফিস ডিডাকশন অনেকে নেন, কোন পরিস্থিতিতে এটি লিগ্যাল এবং আর কোন কোন ক্ষেত্রে এটি ঝুঁকিপূর্ণ বলে আপনি মনে করেন? হোম অফিস ডিডাকশন ইজ ইজি টু টেক। আপনারা যারা W2 তে কাজ করেন আপনাদের জন্য অ্যালাউড না, সো লেটস ফরগেট দ্যাট। যারা 1099 এ আছেন আপনাদের জন্য অ্যালাউড। এবং হোম অফিস ডিডাকশন বেসিক্যালি ইজ আপনি আপনার বাসার মধ্যে অথবা অ্যাপার্টমেন্টে একটা ডেজিগনেটেড এরিয়া রাখবেন যেখান থেকে আপনি কাজ করতেছেন, এবং লেটস সে আপনার বাসার স্কোয়ার ফুটেজ ইজ 1000 স্কোয়ার ফুট এবং আপনি যেখানে আপনার অফিস রাখছেন লেটস সে ইটস 200 স্কোয়ার ফুট, রাইট? সো এটা হলে রাফলি 20%। এখন আপনি যদি এই এস্টাবলিশটা করতে পারেন, যেখানে বলা হয়েছে যে আপনি এক্সক্লুসিভলি কাজের জন্য ইউজ করতেছেন, ইন মোস্ট কেসেস উই আর ইউজিং ইট, ইন দ্যাট কেস যেহেতু 20% ইজ দ্য অ্যালোকেশন, তখন বাসার যত এক্সপেন্স আছে, রেন্ট, ইউটিলিটিস, গ্যাস, ইলেকট্রিসিটি, হোয়াটএভার দ্য কেস ইট ইজ, তখন আপনি ওই 20% আপনারা নিতে পারবেন। And it is allowed. Got it. Okay. Now আমরা অনুষ্ঠানের একেবারে শেষে আছি। আপনার কাছে আমি একটি বিষয় জানতে চাবো, সেটা হচ্ছে এই বছরের আপনার অভিজ্ঞতা থেকে আপনি আমাকে দুটি উদাহরণ দিবেন আমাদের সবাইকে। একজন ব্যবসায়ী যদি সঠিকভাবে ফাইল করে তার সুযোগ সুবিধা পেয়েছেন, আরেকজন যিনি ভুলের কারণে সমস্যায় পড়েছেন, এরকম দুটি এক্সাম্পল আমাদেরকে আপনি যদি একটু এক্সপ্লেইন করতে পারেন। এই বছর আমরা we picked up couple of business clients যেখানে দেখা গেছে যে ওরা বিজনেস এক্সপেনশন করতে চাচ্ছেন এবং বিজনেস এক্সপেনশনের সময় ওদের ক্যাপিটাল দরকার, রাইট? সো দে আর অ্যাপ্লাইং ফর এ লোন, বাট দ্য ইস্যু হিয়ার ইজ ওরা লোনের জন্য অ্যাপ্লাই করতেছেন, বাট ওদের রেভিনিউ ইজ নট দেয়ার, রাইট? ওরা শুধু ইদার ক্রেডিট কার্ড ইনকাম রিপোর্ট করতেছেন এবং ওরা ঠিক মতো সব রেভিনিউ ইনকাম পিক আপ করতেছেন না। দেন দে আর শোয়িং আ লট অফ এক্সপেন্সেস দ্যাট লট অফ টাইমস ডাজন্ট এক্সিস্ট টু এলিমিনেট দ্য ইনকাম। এখন আপনারা যখন একটা লোন আনতে যাবেন অথবা আপনারা যদি একটা ব্যবসা সেল করতে চাচ্ছেন, whoever the lender অথবা whoever the buyer is, ওরা দেখবে আপনার ব্যবসাটা আসলে কতটুকু প্রফিটেবল, রাইট? ইউজুয়ালি ওরা আপনার প্রফিট মার্জিন দেখবে, আপনার ক্যাশ ফ্লো দেখবে, এবং যদি দেখে যে আপনার রেভিনিউ প্রত্যেক বছর বাড়তেছে, ইয়ার ওভার ইয়ার আপনার ক্যাশ ফ্লো বাড়তেছে, দ্যাট মিনস ইউর বিজনেস এটা একটা হেলথি বিজনেস এবং আপনার এক্সপেনশনের জন্য ব্যাংক আপনাকে লোন দিতে পারবে। কিন্তু অনেক সিচুয়েশন হয়েছে যে আপনাদের ব্যবসা আসলেই প্রফিটেবল, but on paper it's not profitable. ওই সিচুয়েশনে আপনারা নিজেকেই হার্ট করতেছেন, because a lot of times we are worried about taxes, right? But tax কিন্তু কমানো যায় based on strategy, এবং ট্যাক্স যদি থেকেও থাকে, you pay the tax, who cares? It's not a big deal, right? Because at the end of the day আপনারা যখন সব ক্যালকুলেশন যখন সঠিকভাবে নেবেন, there is a lot of ways to reduce your taxes. So these are few things that আমাদের কমিউনিটিতে খুবই কমন,
যেখানে আমরা এক্সপেনশন আমরা করতে পারতেছি না, এবং এক্সপেনশন করতে গেলে আমরা হার্ড লোন নেওয়া লাগে, ওয়ার ইন্টারেস্ট রেট ইজ ভেরি হাই। স্পেশালি যারা ই কমার্সে আসেন, আপনারা অনেক সময় অ্যামাজন থেকে ডাইরেক্ট লোন নিয়ে নেন উইথ এ ভেরি হাই ইন্টারেস্ট। বাট ইফ ইউ ডু দিস স্ট্র্যাটেজিকলি, আপনার এমনিই এসবিআই অথবা ব্যাংক থেকে স্মল বিজনেস লোন নিতে পারবেন, রাইট? সো দিস আর দ্য ফিউ থিংস আই হ্যাভ নোটিসড, যেটা আসলে অ্যাভয়েড করা যাইতো যদি সঠিকভাবে ট্যাক্স ফাইল করা হয়তো প্রথম থেকে। আব্দুল চৌধুরী, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা আজকের অনুষ্ঠানটি সাজিয়েছিলাম যাতে আমাদের কমিউনিটিতে স্পেশালি স্মল বিজনেস, মিডিয়াম সাইজ বিজনেস, বিগ বিজনেস যারা আছেন তাদের অ্যাকাউন্টেন্ট অনেকে থাকে, তাদের কথা একটু আলাদা। স্মল এবং মিডিয়াম সাইজ যারা আছেন কমিউনিটি, তাদের জন্য এই প্রোগ্রামটি আজকে আমরা সাজিয়েছিলাম, এবং আমি আশা করি আপনারা অনেকেই উপকৃত হয়েছেন, অনেক কিছু আব্দুল চৌধুরী ভেঙে বলেছেন। আমি জানি আরও কিছু বলার আছে, অনেক কিছু স্ট্রাকচারালি বলা সম্ভব না এত কম সময়ে। আব্দুল চৌধুরী, আমি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনার সময় দেওয়ার জন্য। আপনার সাথে দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে, আপনি ভালো থাকবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, আবার দেখা হবে। অনুষ্ঠানটি শেষ পর্যায়ে আপনাদের কাছে জানতে চাবো আপনারা কি নিয়ে পরবর্তীতে জানতে চান, কমেন্টে জানাবেন। আমরা দেখে থাকি কমেন্ট, এবং আমরা জানি আমাদের কমিউনিটির প্রয়োজনগুলো কি, রেড লাইন, বিপজ্জনক অবস্থা, সুবিধাজনক অবস্থা, সেই সমস্ত জিনিসই আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি, আমরা তুলে ধরার চেষ্টা করি, এবং সেই প্রচেষ্টা অব্যাহত থাকবেন আমাদের সাথে। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।